হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুরনো রাস্তা। এখন তো পদ্মা সেতু হয়ে যাওয়াতে অনেক সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু সেই রাস্তাগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। এই পুরনো রাস্তায় আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এর দুই পাশে যেই বড় বড় গাছ এবং রোদ পড়লেও সেই রাস্তায় যে ছায়া, সেই ছায়াটা আসলে কিভাবে যে মনটা জোড়ায়, এটা আসলে যে গ্রামেই সম্ভব। তো যাই হোক, আমি বেসিক্যালি যাচ্ছিলাম হচ্ছে আমার মেজো ফুপুর বাড়িতে। ফুপু এর আগের দিন আমাকে ফোন দিয়েছিল যে বাড়িতে এসে ঘুরে যা। তো পরে আমি বললাম যে ঠিক আছে, আগামীকাল আসছি। তো আমি বাসায় ঢুকেই দেখি যে ফুপু আমার জন্য খাবার দাবারের আয়োজন করে ফেলেছে। আমি প্লেটটা একটু ভালো করে ধুয়ে নিলাম। তো ফুপু আমাকে বলতেছিল যে কি খাবি, আগের দিন যেদিন ফোন করেছিল সেই দিন। তো আমি বললাম তুমি একদম তোমার বাড়ির ভেতরে যা আছে তাই রান্না করবা, এক্সট্রা কোনো কিছু করবা না। তো ফুপুর নিজের ক্ষেতের হচ্ছে লাল শাক ছিল, সেই লাল শাক রান্না করছে। এই লাল শাকের ভিতরে কিন্তু কোনো সার দেওয়া ছিল না, জাস্ট শুধু গোবর সার দেওয়া ছিল। তো ভাতটা যখন মাখাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি মাখন দিয়ে ভাত মাখাচ্ছিলাম, মানে এত সফট হয়েছে, এত সফট হয়েছে। তো এটা কিন্তু একমাত্র একটাই কারণ, আমরা যখন গ্রামে থেকে শাকগুলো সংগ্রহ করে শহরে নিয়ে যাই, সেটা যেতে 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 আসলে অনেকগুলো ধাপ পার করে, তো যেই কারণে দেখা যাচ্ছে যে শাকটা বাসি হয়ে যায়। আর এটা একদম টাটকা শাক, কেবলই হচ্ছে খেতে থেকে নিয়ে এসেই রান্না করছে, যে কারণে এই শাকের স্বাদ কিন্তু অন্যরকম। তো পরে হচ্ছে আমি একটু দলা পাকিয়ে মুখে দিয়ে নিলাম। তো আমার কিন্তু আরেকটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা হলো আমি যখন শাক দিয়ে অথবা ভাজি দিয়ে ভাত খাবো, তো তার সাথে যদি একটু মাছ ভাজা থাকে অথবা যদি মাংস থাকে, তাহলে সেটা দিয়ে হচ্ছে আমি পুরো ভাতটা শেষ করি। মানে হচ্ছে মাংস অথবা মাছ ভাজা, ঝোল ছাড়া। তো এটা স্বাদ আমার কেন জানি বেশি ভালো লাগে, এটা দিয়ে আমি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো আমি সেরকমভাবে নিয়ে নিয়েছি মাংস এবং ভাতটা মুখে দিলাম, আমার কাছে টেস্টটা অসাধারণ লাগলো। অনেকে বলতে পারে যে একটার ভিতরে আরেকটা কেন ভাই, এটা আমার কাছে স্বাদ লাগে। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি ঢাকায় চলে আসবো। তো ফুপু দেখতেছিলাম যে পাখির ঘরে বসে আমার জন্য নাস্তা রেডি করতেছে। তো পাখির ঘরে ঢুকিয়ে দেখি যে একটা ঢেকি। আসলে এই ঢেকিটা দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। মায়ের সাথে যখন ছোটোবেলায় গ্রামে আসতাম, দেখতাম নানিকে আমাদের জন্য পিঠা বানানোর সময় এই ঢেকিতে চাল গুঁড়া করতো। আমি নানির সাথে ঢেকিতে চাল গুঁড়া করতাম। আমি কিন্তু ধান বানতে পারি, চাল গুঁড়া করতে পারি, ঢেকি পাড়াইতে পারি, আমি অনেক কাজ পারি, যেটা আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আসলে আমি কী কী পারি। এই সব কাজ কিন্তু আমি আমার নানু, আমার মার কাছ থেকে শিখেছি। তো যাই হোক, ফুপু হচ্ছে চুলায় গরম পানি দিচ্ছে, এই গরম পানি দিয়ে হচ্ছে ফুপু আটা সিদ্ধ করবে। আটা সিদ্ধ করে নেওয়ার পর ফুপু আমার জন্য রুটি বানাবে আর কি। তো বেসিক্যালি দেখতাম সবসময় মাকে যে চুলার উপরে যে গরম পানি হতো, সেই চুলার উপরে আটাটা দিত এবং একটু আগুনের আছে আটাটা ভালো করে সিদ্ধ করে নিত। কিন্তু এখানে দেখলাম ফুপু হচ্ছে গরম পানিটা নামাই নিয়ে বোলের মধ্যে হচ্ছে পানিটা দিতে। তো পরে ফুপুকে জিজ্ঞেস করলাম এরকম কেন হইলো, এরকম করলা কেন, মা তো আগে এরকম করে করতো। তো পরে বললো এই মানে এরকম করেও করা যায়, ওরকম করেও করা যায়, যে যেভাবে করে আর কি। তো ফুপু একটু ভালো করে আটাগুলো মথে নিচ্ছিল। তো রুটি বানানো হয়ে গেছে, রুটি তাওয়া দিয়ে দিয়েছে। আচ্ছা, তাওয়ায় দেওয়ার পর এখানে কিন্তু একটা টিপস আছে, ছোট্ট একটা টিপস আছে, যে টিপসে আপনারা যদি ফলো করেন রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো বলের মতো হয়ে যাবে। অনেকেই রুটি ফোলাইতে পারে না, রুটি ফোলাইতে যে রুটি পোড়ায় ফেলে, নাহলে হচ্ছে রুটি শক্ত করে ফেলে। আসলে এইখানে একটা টিপস হলো যে প্রথম তাওয়াতে দেওয়ার পরে রুটিটা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই উল্টায় ফেলতে হবে। যখন দেখবো যে রুটিটার গায়ে ছোট 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 বল হয়ে আসছে, তখনই হচ্ছে রুটিটা উল্টাই দেবেন। এবং উল্টাই দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, উল্টায়ও দেবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর রুটিটা একটু চারিদিক দিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যেন চারিদিকে সুন্দর মতো হয়, আগুনের আছে যেন সুন্দর মতো চারিদিকে ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার চলে আসে আর কি। সে পর্যন্ত ওয়েট করবেন, কিন্তু উল্টাবেন না। অনেকে হচ্ছে একটা রুটি ভাজতে যেয়ে 4-5টা উল্টানি দিয়ে রুটির 12টা বাজায় ফেলে, কিন্তু ওইরকম করবেন না, জাস্ট 3টা উল্টানি দিবেন। তো প্রথম উল্টানিটা খুব দ্রুত, পরের উল্টানিটা যে আপনি দেখতেই পারতেছেন যে রুটির গায়ে বল চলে আসছে। যখন এরকম ছোট ছোট বল চলে আসবেন, তখনই হচ্ছে এটা উঠার মানে উল্টানোর সময় হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে এরকম যখন ডট হয়ে আসবে, তখনই আপনারা উল্টাই দেবেন। তখন আর আপনার কিচ্ছু করতে হবে না, সে একাই ফুলে যাবে একদম, মানে কি বলে, গোস্বা করার মতো তার গালগুলো ফুলায় ফেলবে। তো যাই হোক, এরকম করে আপনারা টিপসটা ফলো করতে পারেন। জাস্ট 3টা উল্টানি দেবেন রুটিটাকে, প্রথম উল্টানিটা খুব দ্রুত, পরের উল্টানিটা ভালো মতো হয়ে আসলে দেন পরেরটা দেখবেন আপনি উল্টাই দিলে রুটিটা একদম একেই ফুলে গেছে। তারপরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এই টিপসটা আপনারা যদি ফলো করেন, আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যারা রুটি ফোলাইতে পারবেন না, তাদের জন্য এই টিপসটা।
তো আমি প্লেট নিয়ে নিলাম। আগের দিন যে গরুর মাংস রান্না করেছিল বিকেলবেলা তার একটু ঝোল ছিল আর কয়েক টুকরা মাংস ছিল, তো ওইটা দিয়ে আর কি আমি নাস্তাটা সারবো। তো এরকম সকালবেলা ঠান্ডার দিনে এরকম সকালবেলা আসলে চুলার পাড়ে বসে রুটি খাওয়ার সেটা যে কি মজা। তার উপরে হচ্ছে মাটির চুলার ঘ্রাণ, ধোয়ার ঘ্রাণ, গরুর মাংস, ফুলকো ফুলকো নরম রুটি, সেটার স্বাদ অতুলনীয়, অসাধারণ। আপনারা যারা যারা খেতে চান দয়া করে এরকম করে খেয়ে দেখতে পারেন যে আমি কি ভুল বলছি কিনা। তো যাই হোক, আমি রুটিগুলো খেয়ে নিচ্ছিলাম, এরকম করে আমি 4-5টা রুটি খেয়ে ফেলছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর গ্রামীণ ঐতিহ্যগুলো এবং গ্রামের যে মজাগুলো সেই মজাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আপনারা এছাড়াও যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব অবশ্যই সেই আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।